নিন দাদা, হয়ে গেছে, আপনার সিস্টেম রেডি। সে কি এর মধ্যে হয়ে গেল? এই তো সবে হাত চলে ভাই। সমস্যা তো তেমন কিছুই ছিল না, শুধু ভেতরের কেবিলগুলো একটু উল্টোপাল্টা লাগানো হয়ে গিয়েছিল। আমি ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। তোমাকে আর কি বলবো ভাই, এই একই সমস্যার জন্য পাশের এক মিস্ত্রি একে একে কতগুলো টাকা নিয়ে গেল জানো। তবু সমস্যা যা তাই রয়ে গেল। একবার বলে হার্ড ডিস্ক খারাপ পাল্টাতে হবে, আবার বলে মাদারবোর্ড খারাপ পাল্টাতে হবে। সবই ছল্লি বললি, বুঝলে ভাই। যাক, তোমার কাজ আমার বেশ ভালো লেগেছে, এবার থেকে তোমাকেই ডাকবো। তা তোমার কত দিতে হবে? আমাকে 100 টাকা সার্ভিস চার্জ দেবেন। বেশ, এই নাও। আচ্ছা, চলি তাহলে। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি কি কম্পিউটার মেকানিক অর্ক? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি নারায়ণপুর থেকে বলছি, নারায়ণপুর বিবেকানন্দ আদর্শ শিশু নিকেতন থেকে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমাদের স্কুলে আপনি একবার একটু আসতে পারবেন? আসলে আমাদের কম্পিউটার ক্লাসে কিছু নতুন কম্পিউটার অ্যাসেম্বলি করতে হবে, একটু এসে কথা বলে যেতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না। আপনি আমাকে কাইন্ডলি একবার লোকেশনটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন, আমি এখনই আসছি। না না, এখনই আসতে হবে না, আমাদের এখানে এখন মর্নিং স্কুল চলছে, এখন তো ছুটি হয়ে গেছে। আপনি কাল সকালে আসুন, আমি আপনাকে এক্ষুনি হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন, আমি তাহলে কালকে সকালেই যাব। তাহলে আর একটু কম টম হবে না? আমরা তো কোয়ান্টিটি নিচ্ছি। না না স্যার, যে কনফিগারেশন আপনারা চাইছেন তাতে এর কমে আর কোনোভাবেই আসবে না। আপনি চাইলে মার্কেটের যে কোনো জায়গায় ট্যালি করে চেক করে নিতে পারেন। না না, তার দরকার নেই, আমি কি সেই কথা বলেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠিয়ে দাও, আমরা অ্যাডভান্সটা করে দিচ্ছি। আর কতদিনের মধ্যে পাবো? অনেকগুলো সিস্টেম তো, একটু সময় লাগবে স্যার, মিনিমাম 3 দিন। আচ্ছা ঠিক আছে, টেক ইউর টাইম, বাট মেশিনগুলো যেন বেশ ভালো হয়। বাচ্চাদের ক্লাস, বুঝতেই পারছো, বাচ্চারা তো আর বুঝে শুনে টেপে না, তাই খারাপ হওয়ার চাপ থাকে বেশি। সেসব নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, সবটাই ব্র্যান্ডেড পাবেন। যা কোটেশন দিয়েছি আপনি মিলিয়ে নেবেন। কাজ মিটিয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, এখনই আবার আরেকটা জায়গায় অর্ডার ধরতে যেতে হবে। এরই মধ্যে ফোনটা বেজে উঠল। ওফ, এখন আবার কে ফোন করে? হ্যালো, কে? নারায়ণের দোকান? না না, এটা নারায়ণের দোকান না, রং নাম্বার। আহা, বললাম তো রং নাম্বার, ফোনটা রাখুন না, নাম্বার দেখে ফোন করতে পারেন না। সকাল সকাল বিরক্তি। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে নাম ধরে ডেকে উঠল। আমি পেছনে ঘুরলাম, কিন্তু চিনতে পারলাম না এই ভদ্র মহিলাকে। আপনাকে তো ঠিক চিনলাম না। ধুর হতচ্ছাড়া, আমাকেও ভুলে মেরে দিয়েছিস। আমি চাপা, মনে নেই? সেই রামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকে দীনবন্ধু কলেজ, এত স্মৃতি সব ভুলে মেরে দিলি। মাথার ভেতর জমে থাকা স্মৃতির কবরে যেন একটা কোদালের সজোর আঘাত পড়ল, আর তাতেই গলগলিয়ে বেরিয়ে এলো পুরনো সমস্ত স্মৃতি। চাপা, তুই? আরে বাপরে, কত বছর পরে! হ্যাঁ, এটা তোর মেয়ে? হ্যাঁ, ওর নাম বকুল। বাহ, ভারী মিষ্টি নাম রেখেছিস মেয়ের। তা ও কোন ক্লাসে পড়ছে? ও এবার 2তে উঠল। বাহ, খুব ভালো। চাপা, তুই কিন্তু সেই আগের মতোই রয়ে গেলি, একটুও বদলালি না। বদলেছি রে, অনেক বদলেছি, তুই বুঝবি না। তোর শ্বশুর বাড়ি এখানেই? হ্যাঁ, এই পাশেই। ঠিক আছে, আজ চলি রে, দেরি হয়ে যাচ্ছে। তোর সাথে পরে আবার দেখা হবে। ঠিক আছে, পরে তাহলে জমি আড্ডা হবে একদিন। কিরে, আর কতক্ষণ? একটু তাড়াতাড়ি হাত চালা বাবা, সিপিইউটা একটু পরেই নিতে আসবে। এই তো হয়ে গেছে, আর একটা সফটওয়্যার মারা শুধু বাকি আছে। এই দেখো, ওই স্কুলটা থেকে আবার ফোন করছে। হ্যালো, হ্যাঁ অর্কবাবু, আমি বিবেকানন্দ শিশু নিকেতন থেকে বলছি, নারায়ণপুর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা তো বলেছিলাম অনলাইনে আপনার অ্যাডভান্সটা পেমেন্ট করে দেব, কিন্তু আমাদের অনলাইন পেমেন্টে একটু সমস্যা হচ্ছে। আপনি যদি একটু কাইন্ডলি এসে টাকাটা নিয়ে যেতেন। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পরেশ, আমি একটু বেরোচ্ছি, আসতে দেরি হতে পারে। তুই মেশিনটা রেডি করে দোকানেই থাকিস, কাস্টমার এলে মেশিনটা দিয়ে দিস। আমি বেরোলাম। ঠিক আছে, যাও, কোনো অসুবিধা নেই।
স্যার একটু বিজি আছেন, আপনি রিসেপশনে ওয়েট করুন, স্যার ফ্রি হলে আপনাকে ডেকে পাঠাচ্ছি। আচ্ছা, এই বসে থাকাটাই আমার বড্ড বিরক্তিকর লাগে। এখন কখন স্যার ফ্রি হবেন কে জানে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, তবু কোনো সারা শব্দ এলো না। ধুর, এইভাবে বসে থাকা আমার একদম পোষায় না। চলে যাই, এদের দরকার হলে টাকা আমার দোকানে গিয়ে দিয়ে আসবে। টাকা নেবার জন্য আমার হা করে বসে থাকার সময় নেই। উঠে বেরিয়ে এলাম স্কুল থেকে। প্রচণ্ড রাগে মাথাটা ঝনঝন করছে। তুই কেন একা একা ছাদে উঠেছিলি? তোকে না কতবার বারণ করেছি একা একা ছাদে উঠবি না, পড়ে গেলে কি হতো? এতক্ষণ খেয়াল করিনি, দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে চাপা আর তার মেয়ে বকুল। কিরে, মেয়েটাকে ওরকমভাবে বকছিস কেন? কি করেছে ও? ও তুই আর বলিস না, 3 দিন এত বদমাইশ হয়েছে, একটা কথা বললেও শোনে না, একা একা ছাদে উঠে যায়। কি ব্যাপার বকুল, মায়ের কথা শোনো না কেন? হ্যাঁ, কি হলো, কথা বলছো না কেন? ও আসলে কথা বলতে পারে না রে, জন্ম থেকেই। ওহো, আই এম সো সরি। আমি আসলে... না না, তুই তো জানতিস না। ঠিক আছে, এই যা, তুই ঘরে যা, আমি একটু আঙ্কেলটার সাথে কথা বলে আসছি। ও একা একা বাড়ি যেতে পারবে? বাড়ি যাবে কেন? বাড়ি যাবে কেন মানে? তাহলে কোথায় যাবে? ও, তোকে তো বলাই হয়নি, আসলে আমরা তো এই স্কুলেই থাকি। এটা তো একটা বোর্ডিং স্কুল। আমি এই স্কুলের বাচ্চাদের জন্য রান্নার কাজ করি। স্কুল থেকে থাকবার জন্য আমাদের একটা ঘর দিয়েছে, সেখানেই দুজন মিলে থাকি। দুজন মিলে মানে? তোর হাজবেন্ড? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না, চল না গিয়ে একটু বসি। বাহ, জায়গাটা বেশ সুন্দর তো। হ্যাঁ, আমি তো ফাঁকা পেলেই এখানে এসে বসি, বিশেষ করে যখন মন খারাপ থাকে তখন। তোর বিয়ের পরে আর তোর কোনো খবর পাইনি, তাই তোর কোনো কথাই আমি জানি না। তুই যদি বলিস তাহলে জানবো। খবর পাসনি কারণ খবর রাখতে চাসনি তাই। আর সব কিছুর বাইরে ধর সব কিছু যদি ভুলেও যায়, তাহলেও তো তুই আমার খুব ভালো বন্ধু। আমি কিন্তু এখনও তেমনটাই মনে করি, তাই তোকে সব কিছু বলতে আমার দ্বিধা নেই। তবে এখন না, এটা তো আমার কাজের জায়গা, এখানে বেশিক্ষণ বসে থাকতে দেখলে আবার তুই আজ সন্ধেবেলা আমার সঙ্গে দেখা করতে পারবি? পারবো না কেন? কোথায় আসতে হবে বল? পুরনো ব্রিজের নিচে। চাপা, তুই এখনো মনে রেখেছিস? দিন বদলেছে অর্ক, বদলেছে পরিস্থিতি, কিন্তু মানুষটা তো বদলায়নি। পরিস্থিতির বদলের সাথে মানুষকেও যে বদলে যেতে হয় চাপারানি। তুই এখন অন্য কারো স্ত্রী, তাকে লুকিয়ে তোর সাথে দেখা করা আমার আত্মমর্যাদায় আঘাত করবে। তুই তাহলে আমাকে পুরোপুরি চিনে উঠতে পারিসনি অর্ক। আমি তোকে আসতে বলছি কারণ তোকে আমার কিছু কথা বলার আছে, যা সেদিন আমি বলতে পারিনি। সেই না বলা কথাগুলো আজও পাথরের মতন আমার বুকে চেপে আছে। তোকে সেগুলো বলে আমি বোঝামুক্ত হতে চাই। হয়তো এই জন্যই এত বছর পরেও তোর সঙ্গে আমার এইভাবে দেখা হলো। দাঁড়া 1 মিনিট। হ্যালো। আরে তুমি চলে গেলে কেন ভাই? একটুখানি ওয়েট করতে পারলে না? না না, আমি যাইনি স্যার, আমি বাইরেই আছি, এক্ষুনি আসছি। এই চাপা, আজ উঠি। হ্যাঁ, সন্ধ্যাবেলায় পুরনো ব্রিজের নিচে দেখা হচ্ছে। অ্যাডভান্সের টাকা নিয়ে বেরিয়ে আসছি, এমন সময় কে যেন আমাকে ডাকলো। ও দাদা, একটু শুনবেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আচ্ছা বলুন। দাদা, বলছিলাম যে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? বলছিলাম যে মানে আপনার কি মাথার কোনো গন্ডগোল আছে? আরে অদ্ভুত তো, মাথার গন্ডগোল তো মনে হচ্ছে আপনার আছে। কি সব যাতা বলছেন? আহা, চড়ছেন কেন? আমি তো আপনাকে আগেই বললাম সেই জন্য, যে কিছু মনে করবেন না যেন। আসলে আগের দিনও দেখলাম আর আজকেও দেখলাম। এই নির্মাল্য, তোকে একবার প্রিন্সিপাল স্যার ডাকছেন, এক্ষুনি যেতে বললো কিন্তু। আচ্ছা, যাচ্ছি। আজ তাহলে আর বলা হলো না ব্যাপারটা, পরে একদিন বলবো। হ্যাঁ, পরে একদিন বলবো। ভারী আজব ব্যাপার তো, কি সব যাতা বলছিল লোকটা। ধুর। সন্ধেবেলায় এসে দাঁড়ালাম পুরনো ব্রিজের নিচে। আজ প্রায় 5 বছর পরে এইখানে এসে দাঁড়িয়ে কারুর জন্য অপেক্ষা করছি। তার বরাবরই দেরিতে আসা অভ্যেস, আজও সে বুঝি সেই অভ্যেস বদলায়নি। যদিও 5টা বছরে সবকিছু বদলে গেছে। একদিন যে সম্পর্কটা সমস্ত বিধিনিষেধের শিকল ছিঁড়ে অবলীলায় হারিয়ে যেতে পারত এক স্বপ্নীল দুনিয়ায়, সেই সম্পর্কটাই আজ শুধুমাত্র সৌজন্য বিনিময় মাত্র।
তবু কেন যে মেয়েটা আমাকে এখানে আসতে বলল কে জানে। দেখছিস তো, এবারেও তোর আগে কিছুতেই আসতে পারলাম না। তাকিয়ে দেখলাম চাপা কখন যেন এসে গেছে। না, এবারে আর আগের মতন অতটা দেরি করিসনি। বল, হঠাৎ এখানে আসতে বলার কারণ কি? কেন, আমাদের তো এখানেই আসার কথা ছিল। এটাও ভুলে গেলি? 5 বছর আগের সেই বিকেলের কথাটা মনে করে দেখ। আমার চোখের সামনে যেন একটা ঝরে যাওয়া বিকেলের ছবি ভেসে উঠল। এটা তুই কি বলছিস? এখন বিয়ে করা কি সম্ভব? কেন সম্ভব না অর্ক? একই কথা বারবার বলতে আমার ভালো লাগে না চাপা। আমার ব্যবসাটা সবে শুরু করেছি, এখনই বিয়ে করলে আমার কেরিয়ারটাকে আর দাঁড় করাতে পারবো? তুই শুধু তোর কেরিয়ারের কথাটাই ভাববি, আমাদের সম্পর্কের কথাটা একবারও ভাববি না? এখনই বিয়ে না করলে বাবা আমার অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার প্ল্যান করছে। তোর সঙ্গে আমার সম্পর্কের কথাটা জানার পর বাড়ির সবাই আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু তুইও আমার দিকটা একটু ভেবে দেখ। বিয়েটাই তো জীবনের সব কিছু নয়। কেরিয়ারটাকেই যদি দাঁড় করাতে না পারি তাহলে কোনো কিছুই ঠিকঠাক থাকবে না। অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসা জানলা দিয়ে পালায়। এই নির্মম সত্যিটা একটু বোঝবার চেষ্টা কর। বেশ, ঠিক আছে, তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবি? কি প্ল্যান? কালই আমরা বিয়ে করব। উফ চাপা! আরে শোনই না, কাল তুই আমার সিঁথিতে সিঁদুরটা তুলে দে, আমি তোর বউ হয়ে থাকি। তারপর আমরা আর দেখাও করবো না, কথাও বলবো না। আমি দরকার হলে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবো। তাতে বাবার মনে হবে যে আমি তোর সাথে আর কোনো সম্পর্কেই নেই। তাহলে আমার বিয়ের জন্য আর তোড়জোড় করবে না, বুঝলি? তাতে তুইও বেশ কিছুটা সময় পেয়ে যাবি। তার মধ্যে তুই তোর ব্যবসাটাকে গুছিয়ে নিবি। তখন আমাকে ঢাক ঢোল পিটিয়ে মালা টালা পরিয়ে তোর বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ, এই প্ল্যানটা বেশ ভালো, এটা করাই যায়। তাহলে আর দেরি করবো না, বুঝলি? আমরা কালই বিয়ে করব। কাল সন্ধ্যাবেলা তুই পুরনো ব্রিজের নিচে আসবি। সন্ধ্যের পর ওই দিকটায় তো আর কেউ যায় না, ওখানেই সুবিধা হবে। বল, রাজি? হ্যাঁ, রাজি না হয়ে আর উপায় কি। পরদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় বসে ফোন ঘাঁটছি, এমন সময় মার্কেট প্লেসে দেখলাম একটা অবাক করা পোস্ট। 5টা কম্পিউটার ফুল সেট আপ বিক্রি হবে মাত্র 25,000 টাকায়। লোকেশনটা দেখাচ্ছে বর্ধমান, অনেকটাই দূর, কিন্তু এত সস্তায় 5টা কম্পিউটার সেট আপ তো বারবার পাওয়া যাবে না। দেখলাম নাম্বারটাও দেওয়া রয়েছে, তাই সাথে সাথে ফোন লাগালাম। কথাবার্তা সেরে নিয়ে সেদিনই বেরিয়ে পড়লাম। ফিরতে ফিরতে রাত প্রায় 10টা বেজে গেল। সন্ধ্যাবেলায় চাপার সাথে ওভারব্রিজের নিচে দেখা হওয়ার কথা পুরোটাই ভুলে গেলাম। তারপর থেকে আর তোর কোনো খোঁজ পেলাম না। তোদের বাড়ি গিয়ে দেখলাম দরজায় তালা ঝুলছে। তোরা কোথায় চলে গিয়েছিলি? আমি সেদিন তোকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু তুই একবারও ফোনটা ধরিসনি। ওদিকে সন্ধ্যাবেলায় আমার ব্রিজের নিচে একা একা দাঁড়িয়ে থাকার খবর আমার বাবার কানে চলে যায়। বাবা আর পাড়ার কিছু লোক মিলে আমাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর বাবা আমাকে আর মাকে নিয়ে এইখানে চলে আসে, এই নারায়ণপুরে। এখানেই একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। আমি রাজিও হয়ে যাই, কারণ আমি ভেবেছিলাম তুই আমাকে ঠকাচ্ছিস। তুই যদি আমাকে সত্যিই ভালোবাসতিস তাহলে সেদিন ওভারব্রিজের নিচে আসতিস। তা যখন আসিসনি, তাহলে তুই নিশ্চয়ই আমাকে বিয়ে করতে চাস না। তাই আমি সেই বিয়েতে রাজি হয়ে যাই, কারণ তখন আমার জীবনে কে এলো না তাতে আর কিচ্ছু যায় আসে না। তার 1 বছর পর যখন বকুল আমার গর্ভে এলো, তখনই আমার স্বামীর কাজটা চলে গেল। সংসারে ঘোরতর অভাব, যতটুকু টাকা জমানো ছিল তা সে মদ খেয়েই উড়িয়ে দিত। সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমি এই স্কুলে রান্নার কাজ নিলাম। দেখতে দেখতে 4টে বছর কেটে গেল। বকুলকে এই স্কুলেই ভর্তি করিয়ে দিলাম, কিন্তু মেয়েটা ভারী দুরন্ত। একা একা এদিক ওদিক চলে যায়, সামলানোই দুষ্কর। একদিন খেলতে খেলতে খোলা ছাদে চলে গেল, আর ছাদ থেকে পা পিছলে পড়েই ও মারা গেল। আমি ছাদে উঠে দেখতে গিয়ে সেই দৃশ্য সহ্য করতে পারলাম না। মাথা ঘুরে আমিও ছাদ থেকে পড়ে মারা গেলাম। মজা করছিস আমার সাথে? মারা গেলি মানে? নিজের মেয়েকে নিয়ে কেউ এইরকম মজা করে? অর্ক, ছাদ থেকে যেখানে আমরা নিচে পড়েছিলাম তার পাশেই আমাদের বাড়ি। সে বাড়িতে ও একাই থাকতো। সারাদিন মদ খেত বলে আমি ওর সঙ্গে থাকতাম না, আমার মেয়েটাকেও যেতে দিতাম না। কিন্তু সেই সময়ও আমাদের ছাদ থেকে পড়তে দেখে ফেলে। ও খুব ভয় পেয়ে যায়। তখন সন্ধ্যা হয়ে এসেছে, আর কেউ আশেপাশে ছিল না। তাই ও কী করবে বুঝে উঠতে না পেরে বিপদের ভয়ে আমাদের দুজনকে নিয়ে গিয়ে বাড়ির পেছনে জঙ্গলে আমাদেরকে পুঁতে দেয়। সেটা না করলে ওর উপর অনেক বিপদ আসতে পারত।
তারপরও বাড়ি ছেড়ে কোথায় যেন পালিয়ে যাই। আমরা মা মেয়ে কোথায় গেলাম তা কেউ জানতে পারলো না। আমি এসব বিশ্বাস করি না। দেখ, তুই আমাকে মিথ্যে বলে ভয় দেখানোর চেষ্টা করছিস। এই স্কুলের বাইরে পশ্চিম দিকে আমাদের বাড়ি। ওর পেছনের জঙ্গলে একটা মরা কৃষ্ণচূড়ার গাছ আছে। তার নিচের মাটি খুঁড়লেই তুই সব উত্তর পেয়ে যাবি। আমাদের সৎকার হয়নি বলে আমরা মুক্তি পাইনি। তুই আমাদের দুজনের সৎকারের ব্যবস্থা করিস অর্ক। চাপা, সেদিন আমি ভুল করেছিলাম অর্ক। সেদিন বিয়েতে রাজি হওয়া আমার ভুল হয়েছিল। কেন ভুল হবে? কেন, ঠিকই তো হয়েছে। আমি তো তোকে ঠকিয়েছি। তাই যদি হতো তাহলে তুই আজও আমার ছবি মানিব্যাগে নিয়ে ঘুরে বেড়াতিস না। বয়স তো কম হয়নি, এতদিনে বিয়ে থাওয়া করে বাবা হয়ে যেতিস। আমি আর কিচ্ছু বলতে পারলাম না, কেবল নির্বাক হয়ে তাকিয়ে থাকলাম চাপার দিকে। দেখলাম ওর চোখ মুখ হঠাৎ বদলে গেছে। এইবার ওকে সাক্ষাৎ পিশাচিনী মনে হচ্ছে, কিন্তু আমার ভয় করল না। কি এক নিদারুণ বেদনার সুর যেন বেজে উঠল বুকের মাঝখানে। ওকে যদি আর একবার ফিরে পেতাম, আর একবার যদি ছুতে পারতাম, তাহলে আর কোনোদিনও হারিয়ে যেতে দিতাম না। আমার চোখের সামনে চাপা অন্ধকারের ভেতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল।